ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রশাসনে একের পর এক পদত্যাগ, অপসারণ, চুক্তি বাতিল ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটি কি স্বাভাবিক প্রশাসনিক রদবদল নাকি ইন্টারিম সরকারের বিদায়ের সঙ্গে যুক্ত একটি কাঠামোগত পুনর্বিন্যাস? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে সরকার সরিয়ে দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে তার স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। সরকারি বক্তব্য অনুযায়ী এজাজের মেয়াদ একদিন পরই শেষ হওয়ার কথা ছিল, সেটি নবায়ন না করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে ঘটনা প্রবাহ বলছে বিষয়টি কেবল মেয়াদ শেষ নয়। দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে। অভিযোগের মধ্যে ছিল মিরপুর গাবতলী পশুরহাট ইজারা, ই রিকশা প্রকল্প, বনানী কাঁচা বাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপারমার্কেটের পার্কিং এ দোকান নির্মাণ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাত দখল ইত্যাদি। তলবে সাড়া না দেয়ায় আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। মোহাম্মদ এজাজের ক্ষেত্রে আদালতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে তদন্তের স্বার্থে। দুদকের যুক্তি, তিনি বিদেশে পালাতে পারেন, এতে তদন্ত ব্যাহত হতে পারে। এটি প্রশাসনিক নয়, বিচারিক পদক্ষেপ। তবে সময়কাল বিবেচনায় এটি রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত দুর্নীতি বিরোধী বার্তার অংশ বলেও মনে হচ্ছে। এজাজের অপসারণ প্রশাসনিকভাবে মেয়াদোত্তীর্ণ হলেও বাস্তবে তা দুর্নীতির অভিযোগ ও তদন্তের চাপের মধ্যেই হয়েছে, ফলে এটিকে নিছক রুটিন পরিবর্তন বলা কঠিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচিত সরকার যেন নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। যদিও তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়েননি, বরং শূন্যতা এড়াতে কিছুদিন দায়িত্বে থাকার কথা বলেছেন। 2024 সালের আগস্টে আপৎকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্ব নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। তার ভাষ্য অনুযায়ী একাডেমিক কার্যক্রম পুনরায় চালু, হল সংসদ কার্যকর, আন্তর্জাতিক র্যাঙ্কিং এ উন্নতি, অবকাঠামো প্রকল্পে অগ্রগতি নিয়ে কাজ করেছেন তিনি। ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন, তার বেলায় এটি অপসারণ নয়, বরং রাজনৈতিক রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বেচ্ছা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকারের প্রতি সহযোগিতার বার্তা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিল অন্তর্বর্তী সরকার। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমন তথ্য গণমাধ্যমে এসেছে। ডেনমার্কে তার এগ্রিমো পাঠানো হয়েছে। তারা গ্রহণ করলে সেখানে নিয়াজ আহমেদ খানের নিয়োগে কোনো বাধা থাকবে না। 2009 সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। পরে 2016 সালে তিনি অবসরে যান। 5 আগস্ট পরিস্থিতিতে আগামী 2 বছরের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। ইন্টারিমের বিদায় ঘণ্টা বাজতে না বাজতে পদত্যাগের আবেদন করেছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তার সেই আবেদন গৃহীত হয়েছে, তার নিয়োগ বাতিল করা হয়েছে। 16 ফেব্রুয়ারি নিয়োগ বাতিল সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত এম সিরাজউদ্দিন মিয়ার নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। গত 14 ফেব্রুয়ারি এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রী পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর মন্ত্রী পরিষদের সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এটি সরাসরি অপসারণ না হলেও নতুন প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পুনর্বিন্যাসের অংশ বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের দেশত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ফেসবুকে প্রশ্ন উঠে, এটি কি আগাম সরে যাওয়া নাকি নিয়ম মাফিক বিদায়? নেদারল্যান্ডস ভিত্তিক অর্থনীতিবিদ ফয়েজ আহমদ তৈয়ব 2025 সালে 5 মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্বের আওতায়
অবস্থায় তিনি সংশ্লিষ্ট দপ্তর যেমন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নীতি নির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত ছিলেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। নির্বাচনের ফল প্রকাশের পরপরই তার বিদেশ গমনকে ঘিরে সামাজিক মাধ্যমে কয়েকটি প্রশ্ন সামনে আসে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই কেন দেশ ত্যাগ? অভিযোগের প্রেক্ষাপটে এটি কি সরে যাওয়া? আনুষ্ঠানিক অব্যাহতি কি সম্পন্ন হয়েছিল? রাজনৈতিক রূপান্তরের সংবেদনশীল সময়ে উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির বিদেশ যাত্রা সাধারণত সন্দেহ ও জল্পনার জন্ম দেয়, বিশেষ করে যখন প্রশাসনে একযোগে রদবদল চলছে। তৈয়ব তার ভেরিফাইড ফেসবুক পেজে যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। তিনি উল্লেখ করেছেন 8, 9, 10 ফেব্রুয়ারি আইসিটি পিটিডি বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। 10 ফেব্রুয়ারি ছিল তার অফিসিয়াল শেষ কর্মদিবস এবং সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারও হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন দেশ ত্যাগ আকস্মিক নয়, বরং পূর্ব নির্ধারিত ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ। একই পোস্টে তিনি বলেছেন ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং ও স্ত্রীর মেডিকেল জরুরি পরিস্থিতির কারণে ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন, যেখানে তিনি দেশ ত্যাগকে ব্যক্তিগত পারিবারিক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করেছেন। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি, তবে অভিযোগের প্রকৃতি, তদন্তের অবস্থা বা আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া চলছে কিনা এ বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি। রাজনৈতিক রূপান্তরের সময় অভিযোগ ও জবাব দুটি প্রায়শই রাজনৈতিক ব্যাখ্যার রং পায়। ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ত্যাগ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা মূলত সময়কাল ও ভাষাগত ব্যাখ্যার পার্থক্য থেকে উদ্ভূত। তিনি দাবি করেছেন আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন, একই সঙ্গে বলছেন ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন। এই দ্বৈত ব্যাখ্যা জনমনে প্রশ্ন তৈরি করেছে, যদিও সরাসরি কোনো আইনি জটিলতার তথ্য এখনো সামনে আসেনি। রাজনৈতিক রূপান্তরের সময় প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের প্রতিটি পদক্ষেপই প্রতীকী গুরুত্ব পায়। তাই বিষয়টি কেবল ব্যক্তিগত ভ্রমণ নয়, এটি জনবিশ্বাস, স্বচ্ছতা ও রাজনৈতিক পরিবেশের প্রতিফলনও বটে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 9 জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম সপ্তাহে প্রশাসনে এটিই বড় পদক্ষেপ। এদিন 2 দফায় 12 জন সচিবকে সরানো হলো। এর অধিকাংশই ইন্টারিম আমলে পুনরায় চুক্তিতে দায়িত্ব পেয়েছিলেন। নতুন সরকার সেই চুক্তি বাতিল করেছে, যা প্রশাসনে রাজনৈতিক পুনর্গঠনের সুস্পষ্ট ইঙ্গিত। নির্বাচিত সরকার সাধারণত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে আস্থাভাজন ও নীতিগতভাবে সমমনা কর্মকর্তাদের বসাতে আগ্রহী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই যে ধারাবাহিক পদত্যাগ, অপসারণ, চুক্তি বাতিল ও দেশত্যাগের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের অংশ বলেই প্রতীয়মান। একদিকে দেখা যাচ্ছে মেয়াদ শেষ হওয়া বা নবায়ন না করা, স্বেচ্ছা সরে দাঁড়ানো, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, আবার কোথাও অভিযোগ ও তদন্তের প্রেক্ষাপটে দেশত্যাগ নিয়ে বিতর্ক। অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করছেন। কেউ বলছেন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ, কেউ বলছেন ছুটি নিয়ে যাচ্ছেন, কেউ বলছেন রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে সরে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে তিনটি বিষয় স্পষ্ট। নতুন সরকারের প্রশাসনিক ছাপ পড়া শুরু হয়েছে। ইন্টারিম আমলে নেওয়া বহু সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন হচ্ছে। সময়কাল সংবেদনশীল হওয়ায় প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক ব্যাখ্যা পাচ্ছে। এটি কি স্বাভাবিক গণতান্ত্রিক পালাবদল, নাকি প্রভাব বিস্তারের প্রশাসনিক পুনর্বিন্যাস? বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোথাও। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে প্রশাসনের পুনর্গঠন নতুন কিছু নয়, তবে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কতটা শক্তিশালীভাবে অনুসৃত হচ্ছে সেটি শেষ পর্যন্ত জন আস্থার মূল নির্ধারক হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।